12 বছর ধরে আদিত্যর মা ভয়ানক ক্যান্সারে আক্রান্ত। অনেক ডাক্তার দেখানোর পরেও তার মা আজও সুস্থ হয়নি, বরং ভুলভাল ওষুধের ফলে মা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ একদিন আদিত্য জানতে পারে এই ক্যান্সারের ঔষধ কত 80 বছর আগে কোনো এক সিদ্ধ ডাক্তার তৈরি করেছিলেন। এখন ওই ওষুধ পেতে হলে অ্যাডউইন ডুপ্লেক্স রাজমহলের ভুতুরে রহস্য ভেদ করতে হবে, যেখানে কিনা লুকোনো রয়েছে ভয়ানক এক অতীত, নৃশংস নির্যাতন আর পাপাচারে ভরা এক কাহিনী। সাসপেন্স, টুইস্ট, হরর, থ্রিলারে ভরপুর আগাথিয়া মুভির এই কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। পরিত্যক্ত এক বাংলোতে দেখা যায় একটা আলোর ঝলকানিতে যেন নতুন সাজসজ্জায় সেজে উঠেছে এই বাংলো। আবছা ছায়ায় অনেক মানুষ কাউকে সম্মান জানাচ্ছে। সামনে এগিয়ে মেয়ে খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। ক্যামেরা একটু জুম করলেই দেখা যায় মেয়েটির হাত থেকে রক্ত পড়ছে। হঠাৎ করে মেয়েটি তাকালেই তার রক্তাক্ত চেহারা আমরা দেখতে পাই। নিমেষের মধ্যে মেয়েটি তার মাথা ঘুরিয়ে ফেলে। তার সামনে কিছু ব্যক্তি অদ্ভুত সব রিচুয়াল পালন করছে। বাংলোর মধ্যে যেন হাজারো অতৃপ্ত আত্মা রয়েছে। তাদের চিৎকার আজও মাঝরাতে শোনা যায়। বাংলোর পাশেই চায়ের দোকানে বাউন এক ব্যক্তি এই বিবরণ সকলকে দিচ্ছিল। এই পরিত্যক্ত বাংলোর মালিক হচ্ছে লেডি হেলেন আর তার পোতা রেয়ন। রেয়ন 1 নম্বরের মাতাল। যদিও রেয়ন আর বাউন দুজন দুজনের ড্রিঙ্কসের পার্টনার, যার জন্য বাউন রেয়নকে ভুলিয়ে ভালিয়ে ডিরেক্টর আদিত্যর এই বাংলোতে শুটিং করার জন্য পারমিশন নিয়েছে। পরদিন সকালে আমরা আদিত্যকে দেখতে পাই। সে শুটিং সেটের ব্যবস্থাপনায় খুবই ব্যস্ত। এ সময় শঙ্কর এসে আদিত্যর হাতে ফোন দিয়ে বলে প্রডিউসার ফোন দিয়েছে। আদিত্য কল রিসিভ করলে প্রডিউসার বলে অ্যাক্টর ডিরেক্টর পৌঁছে গিয়েছে। আর হ্যাঁ, এই মুভিতে যত ইনভেস্টমেন্ট করো না কেন, শেষমেশ নাম আমারই হবে। এই কথায় বিরক্ত হয়ে আদিত্য ফোনটা রেখে দেয়। এই মুহূর্তে আদিত্যর সহকর্মীরা তাকে ডেকে বাংলোর মধ্যে নিয়ে আসে। দেখা যায় তারা পুরোনো আমলের একটি পিয়ানো পেয়েছে, যা দেখে আদিত্য কিছুটা অবাক হয়ে যায়। এই পিয়ানো 18 সেঞ্চুরিতে প্যারিস থেকে আনা হয়েছে। এরপর আদিত্য এই পিয়ানোকে মহলের মধ্যে রাখার কথা বলে। একটু পরেই সকলে পিয়ানো উঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। মেশিনের সাহায্যে পিয়ানো কিছুটা উঠাতেই দেখা যায় মাটির নিচে অতৃপ্ত আত্মা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য বাইরে গেলে আবারও প্রডিউসার ফোন দিয়ে বলে সিনেমার হিরো আর হিরোইন মন্দিরে বিয়ে করে ফেলেছে, আর ওই পথেই তারা হানিমুনে চলে গিয়েছে। এমন হিরো আর হিরোইন দিয়ে আমি কোনো মুভি করব না। শুটিং এখানেই সমাপ্ত। তুমিও শুটিং বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যাও। আদিত্যর মাথায় আকাশ ভেঙে পড়ে, কেননা আদিত্য নিজেও 30 লক্ষ টাকা দিয়ে এই সেটই তৈরি করেছে। এটাই তার প্রথম প্রজেক্ট ছিল। রাগে কষ্টে ফোনটা তুলে আছাড় মারে। এই মুহূর্তে বীণা এসে বলে আগামীকালের গানের জন্য আমি সব ব্যবস্থাপনা করে নিয়ে এসেছি। আদিত্য রেগে সবকিছু ফেলে দেয়। শুটিং স্পট থেকে সবকিছু গুছিয়ে সকল টিম মেম্বাররা চলে যায়। আদিত্য তার বাড়িতে এসে হাঁটু গেড়ে কান্না করতে করতে বলে আমি এখন কি করব মা? আমি কি আবারও চেষ্টা করব? রাস্তা দেখাও আমাকে। এই সময় এক মহিলা আদিত্যর মুখে হাত দিয়ে বলে কে তুমি বাবা? আমি তো তোমাকে চিনতে পারছি না। পরবর্তীতে আদিত্য গ্রামের ছোট একটি মন্দিরে বসে রয়েছে। সেখানে তার বন্ধুরাও রয়েছে। আদিত্যর বাবা বলে কেন মুখ গোমরা করে বসে আছিস? যুদ্ধের মধ্যে জীবনের লক্ষ্য লুকিয়ে থাকে। আদিত্যর বাবা তার ছেলের জন্মের বিবরণ সকলকে দিতে শুরু করে। গভীর রাতে ঘন বৃষ্টির মধ্যে তিনি তার স্ত্রীকে নিয়ে রওনা করেছেন। হঠাৎ করেই গাড়ির চাকা কাদার মধ্যে আটকে পড়ে যায়। বুঝে উঠতে পারছিল না সে কি করবে। এই সময় এক মহিলা প্রদীপ হাতে নিয়ে মন্দিরে এসে বলে সৃষ্টিকর্তার ইচ্ছে বাচ্চার এইখানেই জন্ম হবে। আজকে গ্রহ সন্ধিক্ষণ হবে। এই সময় তুমি এক অদ্ভুত বাচ্চার জন্ম দিতে যাচ্ছ। বাচ্চাটি জন্ম তো হয়, তবে সে মৃত। তাই তো বাবা রেগে মূর্তির সামনে বাচ্চাটিকে রেখে দেয়। ক্ষণিকের মধ্যেই বাচ্চাটির কান্নার আওয়াজ শোনা যায়। বর্তমানে শঙ্কর বলে এই নিয়ে 18 বার এই কাহিনী শোনানো হয়ে গিয়েছে আপনার। এই সময় বীণা এসে বলে যদি আমরা এই ফিল্ম সেটটাকে বিজনেসে পরিবর্তন করে দেই, এই বাংলোকে যদি আমরা ভূত বাংলো হিসেবে আর্টিফিশিয়াল ভাবে সাজাতে পারি, তাহলে অবশ্যই অনেকেই ইন্টারেস্ট নিয়ে এই বাংলো ভিজিট করতে আসবে। এই বাংলোকে ভূত বাংলো বানিয়ে দেব আমরা। আশেপাশে এমন কনসেপ্ট নেই, তাই মানুষের আগ্রহ বাড়তে পারে এই ব্যাপারে। আদিত্য দেয়ালে মহলের ছবি আর্ট করতে করতে বলে আমিও এটাই ভাবছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না শুরুটা কি দিয়ে করব। চোখের পলকেই আর্ট করা দরজাটা খুলে যায়। ব্যাকগ্রাউন্ডে আদিত্যর মা বলছে যে তার ইচ্ছা মানুষকে জিতিয়ে দেয় না, বরং চেষ্টা কোনো না কোনো এক সময় মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। যেই কথা সেই কাজ। এই বাংলোর ভাড়া হিসেবে প্রতি মাসে রেয়নকে 1 লাখ টাকা করে দেয়া লাগবে। সকল টিম মেম্বাররা পরিত্যক্ত বাংলোকে ভূতের বাংলো সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এসব সংস্কারের কাজ করতে গিয়ে পুরোনো আমলের অনেক জিনিস পাওয়া যায়। সেগুলোকে তারা পরিষ্কার করে আবারও মহলে সুন্দর করে সাজিয়ে রাখে।
একটা রুমে সুন্দর করে পিরামিড বানানো হয়, ভৌতিক সাজসজ্জা সম্পূর্ণরূপে তৈরি। এরপর ক্যামেরা আর সাউন্ড বক্স লাগিয়ে রাখা হয়। তাদের ফুলফিল কাজ শেষ হয়ে যায়। এরপরে প্রচারণার উদ্দেশ্যে সব স্থানে পোস্টার লাগিয়ে দেয়। মহা ধুমধামে স্ক্যারি হাউস ওপেন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই কমেডিয়ান বাবুকে দেখানো হয়। তিনি তার সহকর্মীকে নিয়ে মোটামুটি সব স্থানে ভালো করে ঘুরে দেখতে থাকে। নকল ভূতের মধ্যে এক পর্যায়ে তাদের সামনে আসল ভূত আসলেও তারা বুঝে উঠতে পারে না। যাই হোক, প্রথম দিনে তাদের কালেকশন 28,000 টাকা ওঠে, অর্থাৎ উইকেন্ডেতে তারা আরো বেশি আশা করতে পারে। কর্মচারীদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি বিনা আর আদিত্যর খুব দ্রুত এঙ্গেজমেন্ট হয়ে যাবে। আসলে বিনা আর আদিত্যর স্কুল জীবন থেকেই প্রেম। পুরনো পিয়ানো দিয়ে ভূতের কোনো একটা মিউজিক বানানোর চেষ্টা করছে তারা। বিনা পিয়ানো দিয়ে খুব সুন্দর করে মিউজিক বাজায়। এক পর্যায়ে বিনা ওভার দ্য মুনের মিউজিক বাজানো শুরু করে। সাথে সাথে ভিশনে আমরা অতীতের কিছু ক্লিপ দেখতে পাই। এই মিউজিকের সাথে যেন হাজারো রহস্য রয়েছে। আদিত্য সহকর্মী লক্ষ্য করে পিয়ানোর পায়ে থাকা এক একটা টাইস মিউজিকের সাথে বের হচ্ছে। এই বিষয়টা পান্ডা আদিত্যকে দেখায়। বিষয়টা লক্ষ্য করে আদিত্য বিনাকে থামতে বলে। মিউজিক স্টপ আর টাইসের নড়াচড়াও বন্ধ। আদিত্য বলে, এটা পাজল পিয়ানো, এই ব্যাপারে আমি পড়েছি। এখানে লুকোনো একটা দরজা রয়েছে। এই দরজা খোলার জন্য নির্দিষ্ট কোনো সুর ব্যবহার করতে হয়। এই মিউজিকটা তুমি সম্পূর্ণ শেষ করো। মিউজিক শেষ হতে না হতেই পিয়ানোর পিছনে দরজা খুলে যায়। পান্ডা দরজার ভিতর মুখ দিতেই আচমকা ভয় পেয়ে যায়। এরপর আদিত্য একটা লাঠির সাহায্যে দরজার মধ্যে থাকা কিছু বস্তু আস্তে আস্তে বের করতে থাকে। একটা ফিল্ম রোল এবং স্টেজকোপ পাওয়া যায়। সবশেষে গাউন পরিহিত একটি কঙ্কাল পাওয়া যায়। রাতের বেলা শঙ্কর আদিত্যকে ফিল্ম রোলটি হ্যান্ডওভার করলে অনেক কষ্টে আদিত্য ফিল্ম রোলটি ওপেন করে। নিমিষের মধ্যেই আদিত্য যেন অনেকই গ্রহে চলে যায়। সে দেখতে পায় সুন্দর ফুলে সমৃদ্ধ একটা কবরস্থানে প্রিন্স এবং প্রিন্সেস। প্রিন্স হঠাৎ করে আদিত্যর দিকে তাকায়। ক্ষণিকের মধ্যে আদিত্যকে শান্তভাবে বসে থাকতে দেখে শঙ্কর সেই ক্যাসেটটি তার হাতে নিয়ে নেয়। নিমেষেই আদিত্যর আত্মা তার শরীরে প্রবেশ করে। শঙ্কর জিজ্ঞেস করে, এমন কি হয়েছে তুই এভাবে আটকে উঠে? আদিত্য বলে, ঠিক এই মুহূর্তে আমার সাথে কিছু একটা হয়েছে। আমার যেন মনে হচ্ছিল আমি হাওয়ায় ভাসছিলাম। পুরো ডিটেলস শঙ্করকে জানালে শঙ্কর বলে, কি রে, উল্টোপাল্টা খেয়েছিস নাকি? আমি ওরকম পান করলে আমারও মনে হয় আমি যেন হাওয়ায় ভাসছি। আদিত্য শঙ্করের কাছ থেকে ফিল্ম রোলটি নিয়ে নেয়। আর আদিত্য রহস্যজনকভাবে তাকিয়ে থাকে। পরদিন জানা যায় প্রায় 85 বছর পর 8টি গ্রহ একই রেখায় অবস্থান করবে। এখন এই অবস্থানের জন্য পৃথিবীতে কোনো ঘটনা ঘটবে কিনা এ ব্যাপারে জ্যোতিষীরাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে বিনা প্রিয়ার সাথে আলোচনা করতে করতে বাংলোর মধ্যে প্রবেশ করলেই দেখে শঙ্কর স্টেথোস্কোপ নিয়ে কঙ্কালের স্বাস্থ্য পরীক্ষা করছে। এরপর বিনা টিকিট রেডি করছিল। আচমকা ড্রয়ারে লেগে তার আঙুলের এক ফোঁটা রক্ত সামনে থাকা আয়নায় গিয়ে পড়ে। বিনা আঙুল মুছতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই আয়নাতে এক ফোঁটার জায়গায় কয়েক ফোঁটা রক্ত চিহ্ন ভেসে উঠেছে। কিছুটা আভাস পেয়ে বিনা আয়নাতে তাকালেই দেখে আয়নাতে এক ফোঁটা রক্তই রয়েছে। আয়নায় দেখা যায় কিছুটা দূরে দুটো মূর্তি রয়েছে। আচমকা সেখানে তৃতীয় মূর্তি চলে আসে। বিনা পিছনে ঘুরতেই সেখানে তৃতীয় মূর্তিটা আর খুঁজে পায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আয়নাতে তৃতীয় মূর্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিনা যখন এবার ঘুরে তাকায় তখন তৃতীয় মূর্তি দেখতে পায়। বিনা ভয়ে ভয়ে সেই সাদা কাপড়ে মোড়ানো মূর্তিগুলোর কাছে যায়। এরপর একে একে কাপড়গুলো তুলতে থাকে। আচমকা আদিত্য এসে ভয় দেয় তাকে। আসলে এই ভয় দেওয়ার ব্যাপারটা আদিত্যরই প্ল্যানিং ছিল। এরপর বিনাকে কিছু একটা দেখাতে আদিত্য টেনে অন্য স্থানে নিয়ে যেতে থাকে। তবে বিনা খেয়াল করে সেই স্থান থেকে তৃতীয় মূর্তি গায়েব হয়ে গিয়েছে। যাই হোক, আদিত্য অন্য রুমে নিয়ে গিয়ে একটা প্রজেক্টের ব্যবস্থাপনা করতে করতে বলে, পুরনো ফিল্ম রোলটি ঠিক করে ফেলেছি। বিনা জিজ্ঞেস করে, আদিত্য সত্যি কি ভূত মানুষের সামনে এসে ভয় দেখায়? আদিত্য বলে, আরে এমন কিছুই নয়। শঙ্কর আর প্রিয়া মিলে একটা নতুন এক্সপেরিমেন্ট করছিল, আর তুমি তার এক্সপেরিমেন্টে ফেসে গিয়েছো। ওরা দুজনে মিলে তোমাকে বোকা বানিয়েছে। আদিত্য এরপর প্রজেক্ট ওপেন করে। কল্পনায় আদিত্য যাকে দেখেছিল প্রজেক্টেও তার ছবি ভেসে ওঠে। তার নাম সিদ্ধার্থ। 1940 সাল। সিদ্ধার্থ তার জীবনের ঘটে যাওয়া ঘটনা ক্যামেরায় রেকর্ড করা শুরু করেছে। প্রায় 12 বছর পর সিদ্ধার্থ তার নিজের মাতৃভূমিতে ফেরত এসেছে। এই সময় ট্রেনের হর্ন বেজে উঠলে সিদ্ধার্থ বুঝতে পারে সে তার মাতৃভূমি পন্ডিচারিতে পৌঁছে গিয়েছে। সিদ্ধার্থকে রাজমহল থেকে নিতে আসে আব্দুল্লাহ। এরপর তার প্রাসাদের দিকে রওনা করে। রাস্তার মধ্যে দেখা যায় ভারতীয় লোকেরা ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যে নেতৃত্ব দিচ্ছে সিদ্ধার্থ তাকে দেখেই বলে,
এই কবির ব্যাপারে আমি অনেক শুনেছি। চলতি পথে প্রায় স্থানেই এডউইন ডুপ্লেক্সম্যানের নাম দেখে সিদ্ধার্থ এ বিষয়ে আবদুল্লাহকে জিজ্ঞেস করে। আবদুল্লাহ বলে, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর রবার্ট ক্লাইভ চাইতো সব স্থানেই যেন তার নাম প্রচলিত থাকে। তিনি এমন একজন নির্মম ব্যক্তি ছিল, কোনো কালো ব্যক্তিকে দেখলেই তার শরীরে চাকু দিয়ে কেটে চিত্রাঙ্কন করত। ক্ষত স্থানে রক্তাক্ত দেখে ক্লাইভের মন শান্ত হতো। সাধারণ মানুষের উপর অমানসিক নির্যাতন করত তিনি। এডউইন ডুপ্লেক্স মানুষরূপী একটা শয়তান ছিল। কথায় কথায় তারা মহলে চলে আসে। এরপর দেখতে পাই বড় একটা কলসিতে করে প্রতিদিন সাধারণ মানুষকে ফ্রিতে চা খাওয়ানো হতো। আসলে এটা ব্যবসা বাড়ানোর চালাকি। রাজমহল অসম্ভব সুন্দর রূপে আজকে সাজানো হয়েছে। মূলত ইউনিয়ন প্রিন্সেস জ্যাকলিন পুলকিতার জন্মদিন আজ। সিদ্ধার্থ বলে, পুলকিতা তো ভারতীয় নাম। আবদুল্লাহ একটা ছবি দেখিয়ে এই ব্যাপারে বিবরণ দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে এডউইনকে দেখা যায়। তার সহকর্মী বলে, ফ্রান্সের প্রাইম মিনিস্টার ওই সিদ্ধার্থকে পাঠিয়েছে। সিদ্ধার্থ এডউইনের কাছে এসে পরিচিত হতে চাইলে এডউইন সেই একটা ভাব নিয়ে বলে ওঠে, আমাদের ফ্রান্সের রানী হয়তো পাগল হয়েছে। এই সরকারি দায়িত্ব ইন্ডিয়ান লোকের পক্ষে কি পালন করা সম্ভব? তারা তো সবকিছুকে শূন্য বানাতে পারে। এসব কথার মাঝেই হুইল চেয়ারে করে প্রিন্সেস জ্যাকলিন চলে আসে। সিদ্ধার্থ এই ব্যাপারে আবদুল্লাহকে জিজ্ঞেস করে। তিনি বলেন, জ্যাকলিন 16 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট করে, যার পর থেকে তার হাত আর পা সম্পূর্ণ অচল। এ ব্যাপারে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উপকার পাওয়া যায়নি। সিদ্ধার্থ এডউইনকে ডেকে বলে, আপনি একটু আগে ফ্রান্সের ভাষায় বলেছিলেন না ইন্ডিয়ানরা হিরো থেকে জিরো বানাতে পারে? আমি আপনাকে বলছি, আপনার এই ধারণা আমি পাল্টে দেব। 48 দিনের মধ্যে আপনার বোনকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেখাবো আমি। এডউইন বলে, অসম্ভব। সিদ্ধার্থ বলে, আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। ঋষিদের জন্য অসম্ভব কাজ বলে কিছুই নেই। ভারতীয়রা জিরো নয়, হিরো। এই বিষয়টা আমি প্রুফ করে দেখাবো। যদি আপনার বোনকে সুস্থ করে ফেলি, তাহলে আপনার বোন তার বদলে কি দেবে? এডউইন বলে, তুমি যা চাইবে তাই দেব। সিদ্ধার্থ বলে, পিঠের চিত্রকর্ম করার বদলে আমি আপনাকে ভালো কাগজ আর কলম কিনে দেব, সেখানেই চিত্রকর্ম করবেন। বাইরে কর্মচারীরা মানুষকে ভিখারির মতো খাবার দিচ্ছে, আর ভেতরে ধুমধামে জন্মদিন পালন হচ্ছে। এরপর সকলেই খেতে বসে। সিদ্ধার্থ লক্ষ্য করে জ্যাকলিনকে তার কর্মচারী খাবার খাইয়ে দিতে যাচ্ছে। এই মুহূর্তে সিদ্ধার্থ বলে, পুলকিতা, আজকে আপনার জন্মদিন, আপনি নিজেই খেয়ে নিন। কি দেখছেন এমন করে? চামচটা হাতে তুলুন আর নিজে নিজে খেতে চেষ্টা করুন। কর্মচারী বলে, ম্যাডাম খেতে পারে না, আমাদের খাইয়ে দিতে হয়। সিদ্ধার্থ কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, হাত আছে, মুখ আছে, নিজে নিজে খেতে চেষ্টা করুন। আর যদি আপনার দ্বারা এই কাজ সম্ভব না হয়, তাহলে আপনি সাহায্য নিতে পারেন। এই কথায় জ্যাকলিন কষ্ট পেয়ে জেদের বসে একাই খেতে চেষ্টা করে। অনেক কষ্টে একা একা খেতে সফল হয়ে যায়। এই ঘটনায় সকলেই খুশি হয়ে যায়। সিদ্ধার্থ জ্যাকলিনের কাছে গিয়ে বলে, আজকে সবাই জেনে গেল তুমি সকলের মতোই সাধারণ। যদি তুমি চাও, পাখির মতো তুমি যেখানে খুশি ডানা মেলে উঠতে পারো। বাস্তবে আজকে তোমার জন্ম হয়েছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায়। সিদ্ধার্থ এডউইনের দিকে তাকিয়ে বলে, কালকে ভোর 5টা থেকে ট্রেনিং শুরু হবে। পরদিন সকালবেলা সিদ্ধার্থ ফুলের একটা ডালে টাচ দিয়ে জ্যাকলিনের ঘুম ভাঙিয়ে ঘড়ি টাইম দেখায়। এরপর শুরু হয় সিদ্ধার্থের ট্রেনিং। জ্যাকলিন মনে মনে খুবই বিরক্ত সিদ্ধার্থের ওপর, আর সিদ্ধার্থ ব্যস্ত নানা ধরনের গবেষণায় কি করে জ্যাকলিনের দেহকে পুরোপুরি স্বাভাবিকভাবে রূপান্তরিত করা যায়। সিদ্ধার্থের ট্রেনিং এ জ্যাকলিনের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও ভালো কিছুর আশায় এই ট্রেনিং চালিয়ে যায়। ধীরে ধীরে জ্যাকলিনের পরিবর্তন শুরু হয়। এক পর্যায়ে সে নিজের হাতে স্বাক্ষরও করতে পারে। একদিন জ্যাকলিন নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে শরীর ছেড়ে দিলে সিদ্ধার্থ তাকে পড়ে যাওয়ার হাত থেকে আটকে নেয়। দূর থেকে এসব কাহিনী দেখে এডউইন সিদ্ধার্থের দিকে বন্দুক চালায়। ঠিক এই মুহূর্তে প্রজেক্ট আটকে যায়। বিনা আদিত্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদিত্য বলে, না জানি 80 বছর আগে এই বাংলোতে কত ভয়ানক কাহিনী লুকিয়ে রয়েছে। বিনা আদিত্যর হাত থেকে একটা খাতা নিয়ে বলে, তুমি কি ছবি দেখছিলে নাকি ছবি আর্ট করছিলে বলো তো? ছবিতে দেখা যায় একজন ঋষি ছোট একটা বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছে। আদিত্য এসব কিছুই বুঝে উঠতে পারে না। আদিত্য আপন মনে বাংলোতে হাঁটতে হাঁটতে বলতে থাকে, ওই ছবিটা দেখার সময় ঋষি আর ছোট বাচ্চার ছবি কেন আঁকলাম? হঠাৎ কারেন্ট চলে গেল, বাইরে বিদ্যুৎ চমকায়। আদিত্য বাইরে তাকালে কোনো কিছুর উপস্থিতি দেখতে পায়। বিনা এই মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য আদিত্যকে ডাক দেয়। বিনা বলে, ওই ছবিটা দেখার পর থেকে তুমি এরকম চুপচাপ আছো কেন? এসব কিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমরা বাংলোর মধ্যে কোনো অতিরিক্ত আত্মার উপস্থিতি টের পাই। পরদিন আবারও প্রচুর মানুষ অ্যাস্কেরি হাউসে ভিজিট করতে এসেছে। ভিজিটরদের নানাভাবে ভৌতিক কাহিনীর মাধ্যমে ভয় দেখানো হয়। এর মধ্যে একটা ছেলের মনে রোমাঞ্চ জেগে উঠলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সবার চোখের আড়ালে পিরামিডের মধ্যে প্রবেশ করে।
যেই না ফার্স্ট ইন্ডাস্ট্রি শুরু করবে অমনি আচমকা তাদের চিৎকারের আওয়াজ শোনা যায়। চিৎকারের ফলে সকলেই এক স্থানে উপস্থিত হয় এবং এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি বলে, আমি আর আমার বয়ফ্রেন্ড পিরামিডের মধ্যে মমি দেখতে গিয়েছিলাম, কিন্তু বাইরে এসে দেখি আমার বয়ফ্রেন্ড গায়েব হয়ে গিয়েছে। পান্ডা বলে, মনে হয় না তুমি মমিকে দেখতে গিয়েছো, মনে হচ্ছে নিজেই তো মমি হয়েছো আর ড্যাডিকেই হারিয়ে ফেলেছো। সবাই দ্রুত ছেলেটিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাস, এই নিউজ খবর ছড়িয়ে পড়ে। তাই তো আপাতত স্কেরি হাউসের আইনিভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাতের বেলা মহলের মধ্যে আদিত্য বলছে, আমার সাথেই কেন এমন হয়? যখন কোনো কিছু সূচনা করি কোনো না কোনোভাবেই বন্ধ হয়ে যায়। এই সময় কল্পনায় আদিত্য দেখতে পায় তার মা তাকে বলছে, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যা চাইবে কোনো না কোনো একদিন অবশ্যই হবে। মায়ের সব কথা মনে পড়ে যাওয়ায় আদিত্যর মনে খুশিতে চোখে পানি চলে আসে। হঠাৎ করেই উপর থেকে একটা কুড়াল পড়ে। আদিত্য কুড়ালটি স্পর্শ করতেই সে অদ্ভুত কিছু ভীষণ দেখতে পায়। নিমিষেই সজ্ঞান এসে ফিরে আসে। এরপর নিজের সর্বস্ব শক্তি দিয়ে কুড়ালটি টান মারতেই নিচে একটা গুপ্ত দরজা পাওয়া যায়। মনের মধ্যে থাকা হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে সামনের দিকে আদিত্য হাঁটতে শুরু করে। অনেকটা দূরে গেলে দেখা যায় এক পাশে একটা বক্স রাখা। আদিত্য বক্সটি খুলতেই সেই বক্সের মধ্যে হাজারো মাথার খুলি পাওয়া যায়। পেছন থেকে একটা হুইল চেয়ার আপনা আপনি চলে যায়। পেছনে ঘুরতেই আদিত্য কিছুই দেখতে পায় না। আমরা আদিত্যর পেছনে অদ্ভুত চেহারা দেখতে পাই, যদিও চেহারাটা নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায়। হঠাৎ করে ব্যথায় কাতরানোর আওয়াজ টের পেয়ে আদিত্য সিলিং এর ওপরে লাইট মারতেই সেই হারিয়ে যাওয়া ছেলেটি ওপর থেকে ঠাস করে নিচে পড়ে। আদিত্য তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে আসলে কি করে? ছেলেটি সামনের দিকে ইশারা করে। আদিত্য ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে ধীর পায়ে বিনা সামনের দিকে এগিয়ে আসছে। বিনার মধ্যে থাকা অতৃপ্ত আতা বলে, আমি জ্যাকলিন, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আদিত্য বলে, আমি কোথাও যাব না। চোখের পলকে বিনা আদিত্যর সামনে চলে আসে। বিনার মধ্যে থাকা অতৃপ্ত আতা আদিত্যকে বলে, এখানে অনেক বিপদ, যত দ্রুত সম্ভব চলে যাও। এরপর বিনা কিছুটা সামনে গেলে অতৃপ্ত আতা তাকে ছেড়ে দেয়। সাথে সাথেই বিনা অজ্ঞান হয়ে পড়ে যায়। আদিত্য দ্রুত বিনার কাছে চলে আসে। ঠিক এই মুহূর্তে শঙ্কর চলে আসে। আদি শঙ্করকে বলে, এই ছেলেটাকে দ্রুত হসপিটালে নিয়ে যাও। দেখা যায় বিনার হাতে একটা ডায়েরি। এই ডায়েরিটা 1940 সালের। বিনা কিছুটা স্বাভাবিক হলে সকল ঘটনা আদিত্য তাকে খুলে বলে। আদিত্য বলে, অনেক সময় অতৃপ্ত আত্মা মানুষের মধ্যে প্রবেশ করে, তাদের কাছ থেকে সাহায্য চায় কিংবা কিছু বলতে চায়। হয়তোবা জ্যাকলিন আমাদের কিছু বলতে চাচ্ছে। ধুলো জমানো ডায়েরিটা খোলা হয়। প্রথমেই সেই ডায়েরিতে সিদ্ধার্থের নাম পাওয়া যায়। অতীতে জ্যাকলিনকে সুস্থ করার পর ব্রিটিশদের জন্য জ্যাকলিন সিদ্ধার্থের কাছ থেকে একটা ইন্টারভিউ নেয়। জ্যাকলিন সিদ্ধার্থের বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সিদ্ধার্থের বাবার নাম রায় বাহাদুর শাস্ত্রী পণ্ডিত, মায়ের নাম বিদেশ্বরী। কি চেনা যাচ্ছে? আদিত্য জন্মের সময় ইনি আদিত্যর বাবা মাকে সাহায্য করেছিল। 1918 সালে স্প্যানিশ ফ্লু নামের একটি মহামারী 5 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই মহামারীর জন্য তার বাবা একটা ঔষধ তৈরি করেছিল, তবে এই ওষুধকে পুরো বিশ্ব প্রত্যাখ্যান করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে সিদ্ধার্থের বাবা মারা যায়। সেদিন সিদ্ধার্থ শপথ করেছিল এই সিদ্ধ বিদ্যাকেই পুরো বিশ্বের দরবারে সাকসেসফুল হিসেবে ছড়িয়ে দেবে। বাবার মৃত্যুর পর মার্ক অ্যান্ড্রু নামের এক নাবিক সিদ্ধার্থকে দত্তক নিয়েছিল। এরপর প্রায় বহু দেশের সমস্ত চিকিৎসা বিজ্ঞান নিয়ে সিদ্ধার্থ পড়াশোনা করেছে। ফ্রান্সের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিল সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাড়ের ক্যান্সারে আক্রান্ত সৈন্যদের বাঁচাতে কোনো প্রকার ওষুধ পাওয়া যায়নি। এই সময় বিদেশি কোম্পানিগুলো ক্যান্সারের ওষুধ খুঁজছিল। ঠিক ওই সময়টাই সিদ্ধার্থর লক্ষ্য পূরণের জন্য উপযুক্ত সময় ছিল। তাই তো দ্রুত ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পায়। সম্মেলনে উপস্থিত থাকা সকল মানুষের সামনে সিদ্ধার্থ বলে, সিদ্ধা বা সিদ্ধি ভারতের ঋষিদের একটা ঐতিহ্য। ঋষিদের জ্ঞান বিজ্ঞানের থেকেও কম নয়। বর্তমানে যে সিজারের প্রক্রিয়া, এর বহু বছর আগে তামিল কবি ওভার এই সিজারিয়ান প্রসবের প্রক্রিয়ার ব্যাপারে বিবরণ দিয়েছিল। তবে এইসব সিদ্ধিবিদ্যার কথা ইংরেজরা শুনতে নাকচ করে দেয়। পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলে, আমি ভারতের সিদ্ধি চিকিৎসার সম্পর্কে অনেক শুনেছি। যদি আপনি হাড়ের ক্যান্সারের চিকিৎসা সিদ্ধিবিদ্যার মাধ্যমে করতে পারেন তাহলে নিশ্চিন্তে কাজ শুরু করুন। আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে জানাতে পারেন। সিদ্ধার্থ বলে, শুরুটা আমি করব আমার দেশ থেকে, কেননা ওখানকার জমিনে ঔষধি গাছের অভাব নেই। 228 দিনের মধ্যে আমি ক্যান্সারের ওষুধ তৈরি করে ফেলবো। এই কাজে সফল হলে সিদ্ধিবিদ্যাকে প্রেসিডেন্ট বিশ্ব দরবারের কাছে তুলে ধরবে। জ্যাকলিন জিজ্ঞেস করে, ওষুধ কি তৈরি করা হয়ে গিয়েছে? এ সময় বাইরে ভারতীয় মিছিল দেখে সিদ্ধার্থ ওই মুহূর্তে ইন্টারভিউ বন্ধ করে চলে যায়। এসব কিছু পড়ে আদিত্য খুব টেনশনে রয়েছে। বিনা বলে, আদিত্য, এখানে কিছুই আমার ঠিক মনে হচ্ছে না।
আমাদের এখান থেকে চলে যাওয়া প্রয়োজন। আদিত্য বলে, আমাদের এই ডাক্তারের ব্যাপারে জানা প্রয়োজন রয়েছে। বিনা বলে, এই কাহিনীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই জানারও প্রয়োজন নেই। আদিত্য বলে, ম্যাগাজিনের ওই ডাক্তারের সাথে আমার কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই রয়েছে। আমার প্রথম প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাওয়ায় তোমার জন্য আবার এখানে ফিরে আসা। এরপরে ম্যাগাজিন আর ডাক্তারের ডায়েরি মিলেছে। এই সবকিছু কোনো না কোনো তো কানেকশন রয়েছে, তাই আর শেষটা আমি দেখেই ছাড়বো। তুমি আমার মাকে কখনো দেখেছো? তাকে আমি অনেক রূপে দেখেছি। হাসতে দেখেছি, কান্না করতে দেখেছি, মানুষকে সাহায্য করতে দেখেছি, কিন্তু এই রূপে কখনোই আমি তাকে দেখিনি। হসপিটালে ডাক্তারের ওপর এখন আর ভরসা নেই। 12 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে সে। ভুল ওষুধের জন্য এখন আমার মা তার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আমার জীবনের একটাই লক্ষ্য, আমার মায়ের এই বর্ন ক্যান্সার যেন খুব দ্রুত ঠিক হয়ে যায়। আমার মা আবারও যেন হাসি খুশি থাকে। আচ্ছা, 1940 সালে সিদ্ধার্থ ওষুধ বানাতে এখানে এসেছিল। যদিও 1% চান্স রয়েছে, তাই যদি সেই ওষুধ বানিয়ে ফেলে আর সেই ওষুধ যদি আমি হাতে পেয়ে যাই, ওই ওষুধ যেখানেই দোকানে থাকুক না কেন, আমি যে কোনো পরিস্থিতিতেই ওই ওষুধ খুঁজে বের করবই। এ সময় আচমকা আদিত্যর পাশ থেকে জ্যাকলিন বলে ওঠে, এই জায়গাটা ওর, তাই এখানে ওষুধের কথা বলা যাবে না, দ্রুত এখান থেকে চলে যাও। এ কথা বলে জ্যাকলিন চলে যায়। নিমেষেই চারপাশের সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আচমকা মাটির নিচ থেকে এডউইনের আত্মা উঠে দাঁড়ায়, শরীরে যেন অগ্নিপ্রবাহ বইছে। এডউইন জ্বলন্ত চাবুক দিয়ে আদিত্য আর বিনাকে মারতেই চোখের পলকে তারা প্রাসাদের বাইরে চলে যায়। নিমেষেই প্রাসাদের দরজা বন্ধ হয়ে যায়। 1000 বছরের পুরনো শিকড় যেন প্রাসাদের দরজাকে আঁকড়ে ধরে রয়েছে। বিনা বলে, এই ভয়ানক জায়গা থেকে আমাদের চলে যাওয়া উচিত। আদিত্য বলে, এখানে কি ঘটেছিল না জেনে আমরা কিভাবে যাই? এই মুহূর্তে আদিত্যর বাবা ফোন করলে আদিত্য দ্রুত হসপিটালে পৌঁছে যায়। গিয়ে দেখে তার মায়ের অবস্থা খুবই খারাপ। মাকে এভাবে কষ্ট পেতে দেখে আদিত্যর খুব খারাপ লাগে। আদিত্যর মনে পড়ে যায় মায়ের আঁচলের নিচে থাকাকালীন ভালোবাসার মুহূর্তগুলোর কথা। হঠাৎ একদিন মাথা ঘুরে আদিত্যর মা পড়ে যাওয়াতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডক্টররা ক্যান্সার ব্যাপারে বলেন। চিকিৎসার শুরুতেই প্রথম পর্যায়ে মাকে দেখে আদিত্য সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সময়ের সাথে সাথে আদিত্যর মা অসুস্থ হতে শুরু করে, আর আদিত্য অভিভাবক হিসেবে তার মায়ের খেয়াল রাখতে শুরু করে। মা ছেলের জীবন কাটতে থাকে এইভাবেই। ডক্টর বলে, যতদিন কেমোথেরাপি দিতে পারবো ততদিন তোমার মা বেঁচে থাকবে, আর যতদিন বাঁচবে ততদিন তোমার মাকে কেমোথেরাপি দিতে হবে। তুমি তোমার মায়ের জন্য এত কষ্ট করেছো, কিন্তু তোমার মা এই কষ্ট বোঝার মতো পরিস্থিতিতেও নেই। তুমি একবার সিদ্ধিবিদ্যার ট্রাই করছো না কেন? আদিত্য বলে, ম্যাম, আপনি কি এইমাত্র সিদ্ধিবিদ্যার কথা বলেছেন? ডক্টর বলে, কই না তো। টেবিলে একজন ব্যক্তির ছবি দেখে আদিত্য তার ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর জানায় তিনি থিরুপালিতে থাকে। তিনি একজন ঋষি। গাছপালা, পশু পাখি যে কোনো রূপে এসে থাকতে পারে। তিনি প্রয়োজনের সময় সঠিক পথ দেখান। এই মুহূর্তে আদিত্যর মনে পড়ে যায় বাংলোতে থাকাকালীন গেটের বাইরে সেদিন এই ব্যক্তিকেই তিনি দেখেছিল। ডক্টর জানায়, চিকিৎসার জন্য আরো 2-3 দিন হসপিটালেই তোমার মাকে রাখতে হবে। ডাক্তার এই কাগজপত্র নিয়ে আদি এক ঋষির কাছে গিয়ে পৌঁছায়। ঋষি বলে, বর্তমানে ওষুধ কাজ করার অবস্থা খুবই খারাপ। বন জঙ্গল উজাড় করে সেখানে নানা ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করেছে, তাই ক্যান্সারের ওষুধ খুঁজতে খুঁজতেই বছর পার হয়ে যাবে। আদিত্য বলে, যদি 40 বছর আগে ক্যান্সারের জড়িবুটি ওষুধ পাওয়া যায়, তাহলে কি এখন ওষুধে কাজ হবে না? ঋষি বলে, ইংরেজদের ওষুধ ডেট এক্সপায়ার হয়ে যায়, তবে প্রকৃতির কোনো এক্সপায়ার ডেট নেই। সেখান থেকে বেরিয়ে আদিত্য আর বিনা হেলেনকে খুঁজতে শুরু করে। হেলেনের বাড়িতে গিয়ে আদিত্য চিৎকার করে বলতে থাকে, ওই প্রাসাদের সব ঘটনা আমি জানি। ওর পরিবারের একমাত্র জীবিত তুমিই রয়েছো। তুমি কোথায়? দ্রুত দেখা করো। চিৎকারের আওয়াজ টের পেয়ে হেলেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। আদিত্য তার রুমে প্রবেশ করলেই হেলেন আচমকা বন্দুক ফেলে দেয় আর বলে, তুমিই তো সেই। পরবর্তীতে বাসায় বসে সকলেই এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। শঙ্কর বলে, হেলেন তোকে দেখে ওভাবে চিৎকার করলো কেন? পরবর্তীতে তো কিছু বললো না। এ সময় রিয়ন চলে আসে। তিনি একটা ছবি দেখিয়ে বলেন, এই হচ্ছে আমার দাদা। আমার দাদা আমার জন্য এমন কয়েকটি ছবি আর কিছু জিনিসপত্র রেখে গিয়েছে। আমি যতটুকু জানি তোমাকে সব বলেছি। আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে, এরপরে আমাকে আর খুঁজবে না। আদিত্য আর বিনা রিয়নের দেয়া জিনিসপত্র খুব ভালোভাবে চেক করতে থাকে, তবে তেমন কিছুই পায় না। টিভিতে দেখা যায় আজকে রাতেই 8টি গ্রহ একই স্থানে অবস্থান করবে। আদিত্য চিন্তা করছে, শয়তান যেহেতু আমাকে ওই বাংলোর বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেছে, তার মানে বাংলোর মধ্যে অবশ্যই কিছু রয়েছে। আদিত্য তৎক্ষণাৎ বাংলোতে চলে যায়। বাংলোর মধ্যে প্রবেশ করে আদিত্য বলে, কখনো উপর থেকে পড়ো, আবার কখনো মাটি খুঁড়ে বের হও। সাহস থাকলে এখানে আমার সামনে আসো। ঠিক এমন সময় একটা কঙ্কালের হাতের ক্যামেরা নড়ে ওঠে। আদিত্য এটা দেখে কঙ্কালের কাছে গিয়ে নিজে ওই ক্যামেরা থেকে ফুটেজ দেখার চেষ্টা করে। এই ক্যামেরার মাধ্যমে বাংলোর মধ্যে সম্পূর্ণ সুসজ্জিত কক্ষ দেখা যায়। বাংলোর চারিপাশটা আদিত্য ভালো করে ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে। ঠিক এমন সময় হেলেন সেই বাংলোতে প্রবেশ করে।
তবে ক্যামেরাতে তাকে অল্প বয়সী যুবতী দেখাচ্ছিল। হেলেনের পিছু করতে করতে হুট করেই দেখতে পায় সিদ্ধার্থকে কয়েকজন লোক কোলে করে নিয়ে যাচ্ছে। এটা দেখে আদিত্য ঘাবড়ে গিয়ে হাত থেকে ক্যামেরা ফেলে দেয়। একরাশ কৌতূহল নিয়ে আদিত্য হেলেনের পিছু করতে থাকে। একটা কক্ষে গিয়ে আদিত্য বলে, এই ফ্রান্সের বুড়ি হেলেন, তুমি এই সময় এখানে কি করছো? হেলেন বলে, আস্তে চিৎকার করো, ও শুনতে পেয়ে যাবে তো। ক্ষণিকের মধ্যেই ছবি থেকে এডউইন বের হয়ে চাবুকের মাধ্যমে হেলেনকে বারবার আঘাত করতে থাকে। চোখের সামনেই আদিত্য এসব দেখতে পায়, কিন্তু কিছুই আটকাতে পারে না। এডউইনের চামচা চিৎকার করে বলতে থাকে, সাহেব আরো বেশি করে মারুন, আপনার স্ত্রী আপনাকে ধোকা দিয়েছে। ঠিক এমন সময় হেলেন কিছু একটা আদিত্যর দিকে ছুড়ে ফেলে। আদিত্য জিনিসটি ক্যাচ করে জানলা ভেঙে বাইরে পড়ে যায়। দেখা যায় এতক্ষণ সবকিছুই কল্পনা ছিল। আদিত্য দ্রুত রুম থেকে বেরিয়ে শঙ্কর আর বিনাকে ডেকে আবার সেই বক্সটি ওপেন করে। স্বপ্নে দেখা সেই ছোট বস্তুটিকে খুঁজে পায়। দেখা যায় এর মধ্যে ছোট একটি ভয়েস সিলিন্ডার রয়েছে। আদিত্য গ্রামোফোন নিয়ে সিলিন্ডারটা লাগিয়ে দেয়। তবে অনেক পুরনো রেকর্ডার হওয়ার কারণে এটা ঠিকঠাকভাবে কাজ করছিল না। এই রেকর্ডার শুনতে পারলে আমরা বুঝতে পারতাম ডক্টর অ্যাডমিন জ্যাকলিনের আসল রহস্য কি। তাই তারা দ্বিতীয় মেশিনের ব্যবস্থাপনা কোর্টে বেরিয়ে যেতে গেলে এমন সময় আপনা আপনি রেকর্ডারটা চলতে শুরু করে। অতীতে সিদ্ধার্থ সকলকে বলছে আজকের দিনে 8টি গ্রহ একসাথে হবে, যার ফলে পৃথিবী আলোকিত হয়ে এক আশ্চর্যজনক ঘটনা ঘটবে। পরবর্তীতে জ্যাকলিনকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে সিদ্ধার্থ বলে, ফ্রান্সের প্রধানমন্ত্রীর কথায় আমার মাতৃভূমিতে এসে আমার ভাগ্য বদলাতে যাচ্ছে। মাটির নিচ থেকে ফলের মতো কিছু একটা বের করে সকলকে উদ্দেশ্য করে বলে, এটা আকাশকোপ্তা, যা অপশক্তিকে দূরে রাখে। এই আকাশকোপ্তা যেখানেই থাকে তার ঠিক ওপরে সবসময় চিল পাখিরা ঘোরাফেরা করে। এর পরপরই তারা আবারও সকলে মিলে দুষ্প্রাপ্য ঔষধি গাছ খুঁজতে শুরু করে, যার মাধ্যমে তারা ঔষধ তৈরি করবে। সব ঔষধি গাছ পাওয়ার পর তারা ঔষধ তৈরি করার জন্য দিনের পর দিন পরিশ্রম করতে থাকে। কিছুদিন পর ক্যামেরা অন করে সিদ্ধার্থ জ্যাকলিনকে ওষুধের বিবরণ দিতে শুরু করে, যেন ক্যামেরার ভিডিওর মাধ্যমে প্রাইম মিনিস্টারকে বোঝাতে পারে। সিদ্ধার্থ বলে, বুদ্ধির জন্য আখরোট, চুলের জন্য আমলকি, দাঁতের জন্য মেসওয়াক, প্রত্যেকটা বস্তুরই আলাদা আলাদা গুণাগুণ রয়েছে। ঠিক এই সময় এডউইনের চামচা চলে আসে আর টিটকারিমূলক কিছু কথাবার্তা বলে। তবে সিদ্ধার্থ বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, মানুষের পিছে লাগা বন্ধ করুন। কিছুক্ষণের মধ্যেই এডউইন চলে এসে সিদ্ধার্থের সাফল্যের জন্য নিজের মাথা নিচু করে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে। সিদ্ধার্থ বলে, কারো মাথা নিচু করা আমাদের ভারতের সংস্কার নয়, অন্যের মাথা উঁচু করাই আমাদের সংস্কৃতি। কুকুরের লেজ কখনো সোজা হয় না। তাই এডউইন গবেষণার বিভিন্ন জিনিসপত্র দেখে সিদ্ধার্থকে গবেষণার জন্য মাটি নিয়ে কাজ করার ব্যাপারে একটু কটু কথা শোনায়। সিদ্ধার্থ বলে, এগুলো দেখতে ঘাসফুল হলেও ব্যবহার বিধিতে বোমের থেকেও বেশি কাজ করে। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এডউইন চুপচাপ সেই স্থান থেকে চলে যায়। ভর দুপুরে রোদে তাপের মধ্যে কর্মচারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই সময় এডউইন তার কর্মচারীদের নিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে থাকা এক হাতির পায়ে মজার ছলে এডউইন গুলি করে। হাতে আঘাতপ্রাপ্ত হয়ে পাগলের মতো ছুটে ছুটে এডউইনের দিকে আসতে শুরু করে। সকলেই পালিয়ে যায়, কিন্তু এডউইন কি করবে না করবে কিছুই বুঝে উঠতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রয়। হাতি যেই না এডউইনকে পাড়া দিতেই যাবে, সেই মুহূর্তে সিদ্ধার্থ সামনে চলে আসে। সিদ্ধার্থ হাতের ইশারা করে বারবার হাতিকে শান্ত হয়ে বসতে বলে। অবাক করা বিষয় হচ্ছে হাতিটি সিদ্ধার্থের কথা মতো চুপচাপ বসে পড়ে। এই ঘটনায় সকলেই আশ্চর্য হয়ে যায়। এডউইনের চামচা বলে, সকল পশু পাখিরা তোমাকে দেখে কেন শান্ত হয়ে যায়? সিদ্ধার্থ বলে, আমার হাতে থাকা এই বস্তুটির কাছে তারা মাথা নত করেছে। হাতি যা দেখে মাথা নত করলো তাকে আপনি নোংরা মাটি ভাবেন, তবে এই মাটি আপনার জীবন বাঁচিয়েছে। আর এই প্রথমবার এডউইন বলে, আমি দুঃখিত, তোমাকে ধন্যবাদ আমার বন্ধু। এরপর থেকে এডউইনের সাথে সিদ্ধার্থের বন্ধুত্ব শুরু হয়। এডউইনের বিশ্বাস রয়েছে মানুষের মৃত্যুর পর তার আত্মা শক্তিশালীভাবে জীবন্ত থেকে যায়। এই বিশ্বাসের জন্য এডউইন তার মহলের নিচে একটা গুপ্ত রাস্তা বানিয়েছিল, যেখানে নিজের জন্য একটা কবরের মধ্যে কফিনও রেখেছিল। সিদ্ধার্থ কবরটি দেখে বলে, এখানে দাফন করলে মানুষ কি জীবিত ফেরত আসে? এডউইন হেসে বলে, আমার মৃত্যুর পরেও আমার শরীরে যেন প্রাণ জীবিত থাকে এমন কোনো ঔষধ তুমি বানিয়ে দিতে পারবে? সিদ্ধার্থ বলে, সিদ্ধিবিদ্যার এমন কিছুই নেই যা অসম্ভব। ওষুধপত্র তৈরি হয়ে যাওয়ার পর সিদ্ধার্থের প্যারিস যাওয়ার সময় চলে আসে। ধীরে ধীরে জ্যাকলিনের সাথে সিদ্ধার্থের সম্পর্কও গভীর হতে শুরু করে। সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে, প্যারিস থেকে ফিরে আসলে আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানাবো। জ্যাকলিন বলে, সেই কথাটা আমি অলরেডি জানি। সিদ্ধার্থ বলে, বলো তো কথাটা কি? ঠিক এই মুহূর্তে গাড়ির গ্লাসে দেখতে পায় দূর থেকে কেউ একটা কুড়ুল ছুঁড়ে মেরেছে। কুড়ালটি যখনই জ্যাকলিনের শরীরে স্পর্শ করতেই যাবে, সেই মুহূর্তে সিদ্ধার্থ হাত দিয়ে কুড়ালটা ধরে বসে। সেই দিনে প্রথম সিদ্ধার্থের সাথে নানাজির দেখা হয়। তিনি হচ্ছেন ভারতের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে সোচ্চার করা এক সৈনিক। তিনি হাজারো সৈনিক তৈরি করে নেতাজি সুভাষচন্দ্রের কাছে পাঠাতো। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শিকার হতে যাচ্ছিল মাসুম জ্যাকলিন। তাই তো সেদিন সবার বিরুদ্ধে লড়াই করে শেষমেশ জ্যাকলিনকে বাঁচিয়ে নেয় সিদ্ধার্থ। লড়াইয়ের এক সময় নানাজির পেটে ছুরির আঘাত লাগে।
খুব দ্রুত তাদের এলাকায় নিয়ে যাওয়া হয়। সিদ্ধার্থ যথাসম্ভব সকলের চিকিৎসা করতে শুরু করে। নানাজি বলে, আপনার মতো মেধাবী সুটবুট পরা ব্যক্তিরাই ইংরেজদের সাথে আছে বলে আমরা তাদের কিছুই করতে পারছি না। সিদ্ধার্থ বলে, আমরা পোশাক পরি অস্পষ্টকে ভেঙে দিতে। এসব কথা পাতা না দিয়ে নানাজি সামনের দিকে চলে যায়। সিদ্ধার্থ নানাজির পায়ের সামনে কুড়াল ছুঁড়ে মেরে বলে, আমার পরিচয় কখনো ভুলো না। অবশ্যই কোনো না কোনো একদিন আমার তোমার সাথে দেখা হবে, আমরা আবারও একসাথে লড়বো। পরবর্তীতে জ্যাকলিন আর সিদ্ধার্থের প্রেম খুব ভালোভাবেই চলতে থাকে। ধীরে ধীরে সিদ্ধার্থের ওষুধ ও কার্যগুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। সিদ্ধার্থের প্রতিটা ওষুধের তৈরির নমুনা সবসময় সে রেকর্ড করে রাখত। গ্রামের মানুষজন সিদ্ধার্থকে বেশ সম্মান আর ভালোবাসত। কৌতূহলবশত জ্যাকলিন জিজ্ঞেস করে, তুমি সবসময় রেকর্ড করে কেন রাখো? সিদ্ধার্থ বলে, বর্তমানে আমাদের ভারতীয়রা অনেক কিছু সম্পর্কে অজ্ঞাত। পরবর্তীতে তারা যেন এই রেকর্ড দেখে সকল কিছুর সম্পর্কে জ্ঞান নিতে পারে, এই জন্যই এই রেকর্ড করা। সিদ্ধার্থ জনসাধারণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শুরু করে। রাজবাড়ির এক অনুষ্ঠানে পারিবারিক একটা ছবিও তোলা হয়। দেখা যায় নানাজি রাজপ্রাসাদের বাইরে রয়েছে। সিদ্ধার্থ নিজের মনের কথা বলতেই জ্যাকলিনের চোখ বেঁধে তার কানে হেডফোন লাগিয়ে দেয়। অন্যদিকে নানাজি সকলের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের মধ্যে প্রবেশ করে। টেপ রেকর্ডারে রেকর্ড করা সিদ্ধার্থের কথাগুলো জ্যাকলিন শুনতে শুরু করে। সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে, হাই জ্যাকলিন, তোমার চোখে কি তুমি এখন অন্য দুনিয়া দেখতে পাচ্ছ? জ্যাকলিন হ্যাঁ বলে। এই মুহূর্তে এডউইন চলে আসে আর বলে, তোমার জন্য টিকিটের ব্যবস্থা করে নিয়ে এসেছি। জ্যাকলিন দেখতে পায় সেই নতুন দুনিয়ায় তারা দুজন ছাড়া আর কেউ নেই। এডউইন বলে, 7 দিনের সফরে 4টা দেশে যেতে হবে। পেছনেই আমরা নানাজিকে দেখতে পাই। একদিকে জ্যাকলিনকে না বলা কথা আজকে টেপ রেকর্ডারের মাধ্যমে সিদ্ধার্থ বলবে। ঠিক এই মুহূর্তে সিদ্ধার্থের গায়ে গুলি লাগে। এডউইন নানাজিকে দেখে ফেলে। এরপর দ্রুত ডাক্তারকে ডাকতে চিৎকার করে ওঠে। জ্যাকলিন এসে এই পরিস্থিতি দেখে চিৎকার করে ওঠে। এডউইন জ্যাকলিনকে বলে, দ্রুত বাইরে গিয়ে সকলকে খবরটা জানাও, সিদ্ধার্থের এখন সাহায্যের প্রয়োজন। জ্যাকলিন সিদ্ধার্থকে বাঁচাতে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে সিদ্ধার্থ যেন কিছু একটা জ্যাকলিনের উদ্দেশ্যে বলতে চাচ্ছিল। জ্যাকলিন বাইরে এসে সকলের কাছে এই ঘটনা খুলে বলে সাহায্য চায়। বর্তমানে এই মুহূর্তে রেকর্ডার আটকে যায়। আদিত্য ভেবেই নাই হয়তো নানাজি সিদ্ধার্থকে মেরে ফেলেছে। এ সময় এডউইনের বুড়ো স্ত্রী এসে বলে, গুলি কে করেছো জানো? সকলের সামনে ভীষণে আমরা দেখতে পাই গুলিটি মূলত এডউইন করেছিল। তাই তো সিদ্ধার্থ জ্যাকলিনকে কিছু বলার আগেই এডউইন জ্যাকলিনকে দূরে পাঠিয়ে দেয়। বোন চলে যাওয়ার পর এডউইন সিদ্ধার্থের পেটে সজোরে আঘাত করতে করতে বলে, তুমি আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু একজন ইন্ডিয়ানকে আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এত সম্মান করাকে আমি কি করে মেনে নেব? যা কিছু আমরা ইংরেজরা করতে পারিনি সে সবকিছু তোমাদের কি করে করতে দেব? আমি তোমাকে প্রথমেই মারতে পারতাম, কিন্তু এই ফর্মুলার জন্য অপেক্ষা করেছিলাম। মেডিসিন তৈরি, তোমার কাজ শেষ। এই মেডিসিন এখন থেকে আমার নামে প্রচলিত হবে। সিদ্ধার্থ বলে, নিজের স্বার্থের জন্য তুমি বন্ধুত্ব তৈরি করেছিলে। জ্ঞানকে কখনো কেউ নষ্ট করতে পারবে না, আর না কেউ কখনো চুরি করতে পারবে। এটা আগুনের মতো কখনো না কখনো ঠিক বেরিয়ে আসবে। এডউইন অট্র হাসি দেয়। জ্যাকলিন রুমে প্রবেশ করতেই সিদ্ধার্থ তার ভালোবাসার মানুষকে এক পলক দেখেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এডউইন ফ্রান্সের প্রেসিডেন্টের জন্য চিঠি লিখে জানায়, ডক্টর সিদ্ধার্থকে যে এ দেশে প্রেরণ করা হয়েছিল হাড়ের ক্যান্সারের প্রতিরোধের ওষুধ বানাতে, মূলত তিনি একজন প্রতারক ছিল। তিনি অনেক টাকা এবং মূল্যবান সম্পদ নষ্ট করেছে। শেষমেশ ক্যান্সারের ওষুধ বানাতে না পেরে ডক্টর সিদ্ধার্থ নিজেকে নিজেই গুলি মেরে আত্মহত্যা করে নিয়েছে। সিদ্ধার্থের লাশ দাফন করার ব্যবস্থা করা শুরু হয়ে যায়। গ্রামের সকলেই দুঃখে হাহাকার করছে। সিদ্ধার্থের আত্মা যেন ভূত হয়ে ফিরে না আসে, সেজন্য দাফন করার সময় তান্ত্রিকও নিয়ে এসেছিল তারা। এরপর কয়েকজন ইন্ডিয়ানকে সেখানেই গুলি করে হত্যা করে ফেলা হয়। এডউইন চিঠিতে এটাও লেখে, ক্যান্সারের ওষুধ সে নিজে খুঁজে বের করে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। এরপরে সংগ্রামী সৈনিক নানাজিকে আটক করে, তার পুরো ফ্যামিলিদের উদ্দেশ্যে ফাঁসির রায় ঘোষণা করে। চোখের সামনে পুরো গ্রাম যেন শ্মশানে পরিণত হয়। এডউইন নিজের হাতে বন্দুক দিয়ে নানাজিকে মেরে ফেলে। রাতে চামচা এডউইনের কাছে এসে জানায়, সাহেব, আপনার বোন সব ওষুধ আর ফর্মুলা নিয়ে পালিয়ে গিয়েছে। এডউইন খুশিতে হেসে পিয়ানো বাজাতে শুরু করে। আমরা দেখতে পাই যে জ্যাকলিন তো পিয়ানোর মধ্যে লুকোনো ছিল। সুরের তালে তালে পিয়ানোর লুকোনো দরজাটি খুলে যায়। আমরা বুঝতে পারি জ্যাকলিনকে ধরে নানাভাবে অত্যাচার করে এডউইন ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাকলিন একভাবে পিয়ানোর দিকে তাকিয়ে থাকে। এডউইন মনে করে ওষুধ আর ফর্মুলা হয়তো ওই স্থানেই রয়েছে, তাই নিজের বোনকে মেরে ফেলে পিয়ানোর মধ্যে ঢুকিয়ে রাখে। এতক্ষণে বাইরের সংগ্রামী ব্যক্তিরা এবং গ্রামবাসীরা রাজমহলে আক্রমণ করে বসে। এডউইন তার কফিনটা খুললেই আমরা বুঝতে পারি সেখানে ওষুধ আর তার ফর্মুলা লুকিয়ে রেখেছে। এডউইন হাসতে হাসতে বলে, আমি আসলেই একটা রাক্ষস। এই ওষুধের ফর্মুলার জন্য এডউইনকে সারা বিশ্ব চিনবে। চামচা বাইরে গিয়ে মহলের এই পরিস্থিতি দেখে দ্রুত এডউইনকে জানায়। এডউইন কোনো পথ খুঁজে না পেয়ে বলে, আমি কফনের মধ্যে ঢুকে যাচ্ছি। সকলে চলে যাওয়ার পর আমাকে এখান থেকে তুমি বের করবে। এরপর এডউইন কফিনের মধ্যে প্রবেশ করে আর চামচা কফিনের দরজা এবং কবরটি ঠিকঠাকভাবে আটকে দেয়।
গ্রামের লোক সেই স্থানে চলে আসে, কিন্তু কোথাও এডউইনকে খুঁজে পায় না। এরপর তারা চলে যায়। তবে কোনো এক ব্যক্তি চামচাকে দেখে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে। বিষয়টা বুঝতে পেরে এডউইন চিৎকার করে তার কর্মচারীকে ডাকতে থাকে, তবে কোনো সাড়া শব্দ পায় না। শেষে অক্সিজেনের অভাবে এডউইন সেখানেই মারা যায়। এরপর হেলেন সেই বক্সটি নিয়ে কোনো রকম সেই স্থান থেকে পালিয়ে যায়। বর্তমানে গাড়িতে বসে বিনা জিজ্ঞেস করে, আদিত্য, আমাদের এই বিপদের সম্মুখীন হওয়া কি ঠিক হবে? আমরা না হয় আমেরিকা চলে যাই ট্রিটমেন্টের জন্য। আদিত্য বলে, যদি সব চিকিৎসার ঔষধ আমেরিকায় পাওয়া যায়, তাহলে ইন্ডিয়ার মানুষরা কি বিনা চিকিৎসায় মারা যাবে? দুস্থ মানুষের জন্য এক ভারতীয় ব্যক্তি ঔষধ বানিয়ে ৮০ বছর আগে মারা গিয়েছে। বৌদ্ধ মরে গেলেও তার পিতা কখনো মারা যায় না। আমার মা আর মাতৃভূমির জন্য যে কোনো শয়তানের সাথে লড়াই করতে আমি প্রস্তুত রয়েছি। এরপর তারা মহলের সামনে গাড়ি থামায়। আদিত্য গেটের কাছে যেতেই ছিটকে পড়ে যায়। মহলের মধ্যে এডউইনের অতিরিক্ত আত্মাকে দেখা যায়। আদিত্য ঠান্ডা মাথায় তার মায়ের কথা স্মরণ করে। এক পলকে আদি অন্য দুনিয়ায় চলে যায়। তার সামনে এক ঋষি এসে বলে, তোমার জন্মের সময় ৮টি গ্রহ একই স্থানে উপস্থিত হয়েছিল। আজকে আবার সেই ঘটনা ঘটবে। ৮টি গ্রহ যখন সমান্তরালে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে শয়তানি শক্তি দুর্বল হয়ে পড়বে। সূর্যের আলো এবং গ্রহর শক্তিতে 11 মিনিটের জন্য পুরো দুনিয়া আলোকিত হয়ে শয়তানের শক্তিকে কমিয়ে দেবে। তোমাকে এই সময়টুকুর মধ্যেই কফিন থেকে আত্মাকে বের করে পুড়িয়ে দিতে হবে। তবে সাবধান, এই 11 মিনিটের পর শয়তানের আত্মার শক্তি আরো বৃদ্ধি পাবে এবং সে আরো ভয়ানক হবে। যে মা তোমাকে প্রাণ দিয়েছে, এখন তাকে বাঁচানোর সময় এসে গিয়েছে। শঙ্কর, আদিত্য, বীণা তিনজনে মিলে কবরের উপরের পাট সরানোর চেষ্টা করতে থাকে, তবে কোনোভাবেই তা সরাতে পারে না। পৃথিবীতে 11 মিনিটের জন্য যে দৈব শক্তির আলো এসেছিল, তা আস্তে আস্তে অন্ধকারে পরিণত হচ্ছে। আদিত্য খেয়াল করে কবরের চারপাশে 4টি সিংহের মূর্তি রয়েছে। 3টি মূর্তি সামনের দিকে তাকানো, চতুর্থ মূর্তিটি অন্যদিকে ঘুরানো। আদিত্য সিংহের কাছে বসে সামনে তাকাতেই একটা শিকল ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দৌড়ে গিয়ে শিকলটা টান দিতেই কবরের নিচ থেকে দুটো পাখা বেরোয়। এ সময় বীণা আর শঙ্কর আদিত্যকে সাহায্য করায় কবর থেকে তার ওপরের পাটি সরে যায়। এরপর আদিত্য তার সর্বস্ব শক্তি দিয়ে কফিনের মুখ খুলতে চেষ্টা করে, আর খুলেও ফেলে। দেখা যায় এডউইনের শরীর কঙ্কালে রূপান্তরিত হয়েছে। দ্রুত এডউইনের কাছ থেকে সকল ফর্মুলা আর ওষুধ নিতে শুরু করে সকলে। সময় শেষ হয়ে যাচ্ছে। বডির উপর পেট্রোল ঢালা হয়। আদিত্য এই সময় হাতে কিছু একটা দেখে সেটা নিতে চাইলেই আচমকা আত্মাটা জেগে ওঠে। আদিত্য এক লাথি মেরে মশাল কঙ্কালের উপর ছুঁড়ে ফেলে। এরপর সেই স্থান থেকে দ্রুত পালাতে শুরু করে। তবে তারা বুঝতে পারে তারা অনেক দেরি করে ফেলেছে। মহল থেকে তারা বারবার বেরোনোর চেষ্টা করে, তবে অদৃশ্য কোনো দেয়াল তাদের আটকে দেয়। পেছনে এডউইন জ্বলন্ত শরীর এবং হাতে থাকা চাবুক নিয়ে বলে, কত বছর ধরে আমি এগুলোকে রক্ষা করছি। সিদ্ধার্থের তৈরি করা এই ঔষধ আমি মহল থেকে কোনোভাবেই বের করতে দেব না। আজকেই আমি শেষ করে দেব সবকিছু। এই বলে চাবুক মারতেই তাদের হাতে থাকা সকল ফর্মুলা এবং ঔষধ হাওয়ায় ভাসতে শুরু করে। নিমেষে সেগুলোতে আগুন ধরে যায়। এরপর জ্বলন্ত 3টা হাত আদিত্য, বীণা এবং শঙ্করের গলা চেপে ধরে। অন্যদিকে আদিত্যর বাবা আর তার মা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। সৃষ্টিকর্তার ইচ্ছেতে সেই স্থানে সিদ্ধার্থ হাজির হয়। সিদ্ধার্থকে দেখে চোখের পলকে এডউইন গায়েব হয়ে যায়। সিদ্ধার্থ আদিত্যকে বলে, আজকেই সেই দিন যেদিনে তুমি বুঝতে পারবে তোমার জন্ম কেন হয়েছিল। খারাপ শক্তিকে শেষ করার জন্য সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো হাতিয়ার তৈরি করে, আর সেই হাতিয়ার হচ্ছে তুমি। এই কথা বলার পরপরই সিদ্ধার্থ একটা তলোয়ারে পরিণত হয়। আদিত্য সেই তলোয়ার ধরতেই তার শরীর থেকে যেন আত্মাটা বেরিয়ে আসে। অতীতে দেখা যায় সংগ্রামী নানাজি আর কেউই নয়, বরং এটা আদিত্য ছিল। বর্তমানে সিদ্ধার্থ বলে, সেদিন তুমি তোমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য এই শয়তানের সাথে লড়ে জীবন ত্যাগ করেছিলে, তবে আজ নিজের মাকে বাঁচাতে ওই রাক্ষসকেই তোমাকে মেরে ফেলতে হবে। চলে আসো নানাজি। আদিত্য সামনে নানাজির ভীষণকে দেখতে পায়। এরপর নানাজি আর এডউইনের তুমুল লড়াই শুরু হয়ে যায়। তাদের দুজনের মধ্যে মারামারিতে পুরো মহল যেন ভেঙে চুরে তছমছ হয়ে যাচ্ছিল। নানাজি একা পেরে উঠছিল না। সিদ্ধার্থ তাকে সাহায্য করছিল। অবশেষে সিদ্ধার্থের সাহায্যে নানাজি এডউইনকে হত্যা করতে সক্ষম হয়। সাথে সাথেই আদিত্যর হুঁশ ফিরে আসে। ছমছমে একটা পরিবেশ। এই মুহূর্তে ওষুধ আর ফর্মুলা আপনি আদিত্যর সামনে চলে আসে। আদিত্য বই খুলতেই সিদ্ধার্থ বলে, আদিত্য, আমাদের পূর্বের ওষুধের ফর্মুলা যেন আগামী প্রজন্ম জানতে পারে, এই প্রত্যাশা করছি তোমার কাছে। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে সামনে তাকালেই দেখতে পায় সিদ্ধার্থ অবশেষে জ্যাকলিনকে প্রপোজ করে ফেলে। এত বছর পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কয়েক মাস পরে দেখা যায় ওষুধের কার্যক্রমের ফলে আদিত্যর মায়ের শরীরে 80% ক্যান্সার প্রতিরোধ করার অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার মা এখন অনেকটা সুস্থ, কিন্তু আজও তার স্মৃতিশক্তি ফিরে আসেনি। তবে আদিত্য এখনো তার মায়ের স্মৃতিশক্তি ফেরার অপেক্ষায় আছে। অবশেষে তার মা একদিন তার ছোট ছেলে আদিত্যকে ডাক দেয়, আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।